আগে চিনকো বামেরা নেমে যেত, শেষ শেষ দেশ শেষ। এটা এখন চীনকে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। দেখ আলহামদুলিল্লাহ চীনকে দিচ্ছে, আমিও খুশি। দেখ পুরো বাংলাদেশ চীন দিয়ে দেখ, মংলা চিটাগাং দিয়ে দেখ, আমেরিকাকে ভারতকে রংপুর দিয়ে দেখ, দিতে থাকুক, এভাবে বিলাইতে থাক। বাংলাদেশ তখন গলিমাত্র মাল। কিন্তু সমস্যা হলো যে সামরানাই পীর কিন্তু বলেছিল যে ভারত ছাড়া যাকে ইচ্ছা তাকে দেন, কোনো সমস্যা নেই। অন এয়ার, অন ক্যামেরা, অন টিভি তিনি এটা বলেছিলেন। তো যেহেতু ভারতকে দেয় নাই, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু দুইখান কথা হইলো, তাতেও সমস্যা ছিল না দিয়ে দেওয়ার কারণে। এটা যত না ভারত উদ্বিগ্ন, দিল্লি উদ্বিগ্ন, তার সাথে কিন্তু উদ্বিগ্ন হবে ওয়াশিংটন। এই বোধ যাদের নাই, তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। যারা আমার দিল্লির উদ্বিগ্ন হওয়া লাগবে না। চায়নার যত প্রভাব বাংলাদেশে বাড়বে, আমেরিকার তত মনক্ষুণ্ণ হবে, তত আমেরিকা আমাদের বিরোধিতা করবে। আমেরিকার সাথে কি কি চুক্তি করে আসছে আমরা কিন্তু জানি কম বেশি, যদিও সেটা ছিল যে গোপন চুক্তি, কিন্তু এখন অনেক কিছু আমরা জানি। এটা ফলাফল ভালো বই আনবেন না। ভারত উদ্বিগ্ন ওইখানে হবে, পুরো বাংলাদেশ বললাম তো, বাংলাদেশ এখন হলো গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে। কেউ আসল ধরে টান দিবে, কেউ পেটিকোট নিয়ে টানাটানি করবে, কেউ ব্লাউজের কোনা ধরে টানাটানি করবে। বাংলাদেশটাকে তো এখন তাই করা হয়েছে। দেখেন এই টানাটানিতে আমরা কতদিন টিকে থাকতে পারি, আর এই মুসলেখার সরকারি বা কতদিন থাকে সেটাও দেখি, আমরা দেখি। কারণ বাংলাদেশে যখন আপনি, রাশিয়া হয়তো কিছু বলবে না, কারণ চায়নার সাথে রাশিয়ার একটা ভিতরে ভিতরে প্রীতি আছে। কিন্তু আমেরিকা তো বসে থাকবে না, ভারত তো বসে থাকবে না। চায়নাকে ঘাঁটি দিবেন, চায়না আপনারা তিস্তার পানি আইনে দিবে বলে আপনি ঘাঁটি দিবেন, বসে থাকবে ভারত? ভারত বসে থাকবে না, ভারত একটু বসে থাকবে না। এবং দেখতে পারবেন দেশের মধ্যে কি ঘটে। আমেরিকাও বসে থাকবে না। তবে আমি এখন তাদের বলতে চাই, এই বন্দরটা যদি ভারতও চায়নাকে দিত, সরি বাংলাদেশও যদি এটা চায়নাকে দিত, তাও কিন্তু এতক্ষণ আওয়ামী লীগ সরকার দিত, তাও সমালোচনা করতো। আচ্ছা এখন তারা কোথায়? যারা কিছুদিনের আগে এই ভারতের কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখলে মিছিল করছে, তারা এখন কোথায়? চায়নাকে দিলে সমস্যা নেই, আমেরিকা দিলে তো সমস্যা নেই, আমরা জানি। কারণ বাংলাদেশের মৌলবীরা যতই চিকরা চিকরি করুক, বাংলাদেশের মানুষ যতই আমেরিকার বিরুদ্ধে মিছিল করুক, ফজর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে, জহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে আমেরিকার বিরোধিতা করে, এশা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ সকালবেলা উঠেছেন, তুমি আমরা আমেরিকার ভিসাটা দিও। এটা আমরা জানি এরা কিরকম আমেরিকার বিরুদ্ধে। আজকাল তো বামপন্থীদের পোলাপান আমেরিকাতে থাকে, তাদের দুষে কি করবো? আর কারে কি দোষ? আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী হলো আদম ব্যাপার ইউনুস, আর হলো 3 ইঞ্চি ল্যাংটা সুলেমান। কারে ভালো মনে করবো বলেন? আমাদের বিপ্লবী রাশেদ ভাইয়ের প্রতিবেশী এই 2 জন। তো এই দেশে খুব মজার মজার ঘটনা চলতেছে দেখেন। তো আমার কেন যেন মনে হয় এই সিরাজগঞ্জের ভাষায় একটা কথা বলে, ওই অঞ্চলে নদীর ওই পারে, যমুনার ওই পারে, কই গেলো বিলা, গেলো বিলা মানে যায় যায়, গেলো বিলা। ঠিক আছে, যে যেমন রাশেদ ভাই আইলো বিলা, যেমন রাশেদ ভাই কি ফরিদের বাড়িতে আসতেছে দাওয়াত খাইতে, মনে করেন আইসে গেছে, আসলো বিলা মানে আইসে গেছে। তো আমার কেন যেন মনে হইতেছে তারেক রহমান গেলো বিলা মানে যায় যা। বুঝতে পারছেন আমার কেন যেন মনে হইতেছে? কারণ তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। আমি কিন্তু প্রতিদিন আগে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আর জামাত নেতার বডি ল্যাঙ্গুয়েজ দেখি। যেমন জামাতিরা আপনাকে কিন্তু ওদের চেহারা দেখে আপনি বুঝবেন ও কি বলে। ও কনফিডেন্টলি চেহারার মধ্যে কোনো রকম মানে প্রফেশনাল কিলারদের মতো, সে যা বলবে মিথ্যা কথা আপনি ধরতে পারবেন না। কনফিডেন্টলি সে মিথ্যা কথা বলে যাবে। চেহারাটা দেখবেন, প্রফেশনাল কিলার এরা, মানে জেনে বুঝে সব বলে, মিথ্যাটাও সে জেনে বুঝে বলে। তাই ওদের বুঝবেন না আপনি, ওদের চেহারা তো দেখি কেমন। তারেক রহমানের চেহারা দেখলেই বোঝা যায় মানে যে মুসলেখা, এই যে আমি তার নাম দিয়েছি মুসলেখা সরকার, এখন তো আপনারা বলা শুরু করছেন, আগে তো আপনারা 2 সেট পারলে আপনারা একটু মনে হবে এইটি কি কয়। ঠিক আছে, অবশ্য রাশেদ ভাইরা তার নাম দিয়েছে নাকি কি প্রধানমন্ত্রী যেন, আরে পরাধীন প্রধানমন্ত্রী। ভাই পরাধীন প্রধানমন্ত্রীও কিন্তু স্বাধীনতা ঘোষণা দিতে পারে, কারণ পরাধীন আপনি বললাম আমি স্বাধীনতা ঘোষণা করলাম, কিন্তু মুসলেখা কিন্তু কোনোদিন স্বাধীনতা ঘোষণা করতে পারে না। পরাধীন আপনি তো তার উন্নত, তারা তো আপনারা জাতে তুলছেন, আমি অত জাতে তুলতে রাজি না। আপনারা তো তুলবেনই, কারণ আপনারা 3 ইঞ্চির প্রতিবেশী ল্যাংটা ছিল, আর হলেন এই আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী, আপনারা তো একটু টান থাকবে ওইদিকে। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন যেটা বলতেছি, এই যে চীনকে যে করিডোর দিল, আর করিডোরও কিন্তু দিবে, শুধু মংলা বন্দর না, মাশাআল্লাহ করিডোরও দিয়ে দিবে। এই করিডোর দিতে দিতে তারা নিজের যাওয়ার আর ডোর খুঁজে পাবে না। বুঝতে পারছেন? করিডোর দিতে দিতে নিজের ডোরিমন হয়ে যাবে, ওই কার্টুন ছবির ডোরিমন হয়ে যাবে কিছুদিনের মধ্যে তারেক রহমান। খুঁজেই পাবেন নাকি? তবে আমাদের বাংলাদেশ একদিকে জঙ্গিবাদ,
এই যে কালেমার পতাকার নামের ফাত্রামি করে বাংলাদেশকে জঙ্গিবাদের চেহারা দিয়ে দিল। ঠিক তার আগেই আপনার চ্যানেলও বলেছি, অন্য জায়গাও বলেছি, ঠিক তার আগেই আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত বললো বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, যদিও সে সরাসরি ঘাঁটি শব্দ বলে নাই, বলছে এখানে তাদের কার্যক্রম আছে। তো রাষ্ট্রদূত তো এইভাবে ভাষাতেই বলবে, রাষ্ট্রদূত তো আর বলবে না বাংলাদেশ যে আমরা 7 সিস্টার খাইয়া পেলাম, এরকম ফাতরা না তো তারা, তারা তো কূটনৈতিক জ্ঞান আছে, তাই বলছে এখানে কার্যক্রম আছে। বিষয় ওইখানে কথা, বুঝতে পারছেন? পাত্রী দেখতে যাইতেছি কেউ বলে বড় করে নিয়ে, ওরকম আর কি। জি ফরিদ ভাই, দর্শক কমেন্ট করেছেন, কমেন্টটা একটু নিয়ে নেই, কমেন্ট গুলো হারাই যায়, আমি পরে খুঁজে পাই না, বহুদূর চলে যায়। দর্শক বলছেন ভারত উদ্বিগ্ন নয়, আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার পরে চীনকে বাংলাদেশকে ঢুকতে দেওয়ার কারণে আমেরিকা নিজে বাংলাদেশকে গাঁজা বানিয়ে দেবে, এই ধরনের একটা কমেন্ট করেছেন একজন দর্শক। কমেন্টটা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট, গুরুত্বপূর্ণ মন্তব্য তার এই এক বাক্যই যথেষ্ট। বাংলাদেশে কি হবে এক বাক্যে বোঝা যাচ্ছে। তিনি স্ট্রেট বলে দিয়েছেন, কোন রকম ফাতরামি করেন নাই, কোন রকম কূটনৈতিক ধার ধারেন নাই, ডক্টর ইউনূসের মতো স্ট্রেট কাট বলে দিয়েছেন, এবং ওনার কথা সত্য। কারণ এই যে আরেকজন লেখছে, উনি আবার লিখছে ভারত মজা নিচ্ছে, আসলে ভারতের জন্য ভালো হয়েছে। তো ভারত এই জন্য দেখবেন অপেক্ষা করে, ভারত চুপচাপ বসে থাকে, সে তার হাতে টাইম নিয়ে তার কোর্টে চুপ করে বসে থাকে। ওই যে অনেকটা আইর মাছ মারতে আমি দেখেছি, নদীর মধ্যে দেখতাম কি একটা লোক বসে থাকে, কোমর পানিতে গিয়ে চুপ করে, ছোটবেলা বুঝতাম না এই লোকটা নদীর মধ্যে বসে থাকে কেন, পরে শুনে ওই লোকটা আইর মাছ মারার জন্য বসে আছে। সে কিন্তু সন্ধ্যার পরে বসে সারা ভোর পরে একেবারে ফজর নামাজ পর্যন্ত সে বসে থাকে পানির মধ্যে চুপ করে একটা বড় আইর মাছ ধরার জন্য। ভারত এরকম চুপ করে বসে থাকে, ভারত অপেক্ষায় থাকে। আমরা তো পুঁটি মাছ, দারকিনা মাছ, চেলা মাছ, ঢেলা মাছ, ফাঁকা মাছ, ভুইটা মাছ, গোসাই মাছ, লাইটটা মাছ ধরার জন্য বসে থাকি। কিন্তু যে পাঙ্গাস মাছ, যে বড় মাছ ধরে, সে কিন্তু আইর মাছ ধরে, সে কিন্তু নদীর মাছ পানির মধ্যে কোমর পানি থেকে চুপ করে বসে থাকে, তারা কেউ বুঝেই না যে সে এত বড় মাছ ধরতেছে। তো ভারত এরকম চুপ করে বসে আছে। এই যে দেখেন খেলা জমে গেল, এখানে বন্দর দিয়ে দিল, আবার করিডোর দিয়ে দেবে, আমেরিকা বসে থাকবে না। তার মানে আমার কেন যেন মনে হচ্ছে যে সৌরানি দুয়ারানের মতো দেখাইছে ওই দিক মংলা, কিন্তু কোন দিক যে যাবে আমরা বুঝতে পারতেছি না। মংলা মানে মংলাতে থাকবে না, এটা আসলে কোন দিকে যে যাবে, চিটাগাং বন্দর থাকে কিনা, রংপুর থাকে কিনা, কুমিল্লা থাকে কিনা, আমি তো উদ্বিগ্ন ভাই। এবং এটা কে করবে জানেন? আমেরিকা যার বন্ধু হয় তার কি আর শত্রু দরকার আছে? আমাকে এটা বুঝায় বলেন। আজ পর্যন্ত আমেরিকা যার বন্ধু হয়েছে, বরং আমেরিকার সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে, যেমন কিউবা টিকে আছে। ইরানও মরতে মরতে নিচে পড়ে চিমটি মারে, আর কিন্তু আমেরিকার একটা চিমটি মারে কয় আমি জিতছি, ঠিক আছে, ওইভাবে ঠিক আছে, যাক তবু ঠিক আছে। কিন্তু আপনি দেখান তো আমেরিকার বন্ধু রাষ্ট্রদের পরিণতি গুলো দেখান তো আপনি। পাকিস্তান ভিখারিস্তান, আফগানিস্তান ফকফকা, ওখানে তো বাচ্চা কাচ্চা বেঁচে খাইতে হয়, নিজের সন্তান বেঁচে খাইতে হয়। বাংলাদেশ যায়, বাংলাদেশ অলরেডি জাকাতিস্তানে পরিণত হবে, একটু উন্নত থাকবে, জাকাতিস্তান হয়ে থাকবে, ভিখারিস্তান হবে না। বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা আছে, এটা এরা করবে না। পাকিস্তানের মতো এত বেহায়া বাংলাদেশ হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারি। এরা ভিখারিস্তানে পরিণত দিবে না, কিন্তু জাকাতিস্তান হবে, জাকাত খাবে, একটু উন্নত আর কি, একটু আপগ্রেড থাকবে পাকিস্তানের সাথে। দর্শক যেটা বলেছে, বাংলাদেশের কপালে খুব শনি আছে, এটা গাজা না, তার সাথে ভয়ঙ্কর পরিণতি হবে। গাজাতে মানুষের সংখ্যা কত? গাজাতে মানুষের সংখ্যা হলো 18 থেকে 20 লাখ। সেই মানুষগুলো তাদের খাদ্য দ্রব্য, বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলো দেওয়ার পর সম্ভব, যে কোনো একটা দেশে এদের পালতে পারে। কিন্তু 18 কোটি মানুষকে কে খাবার দিবে ভারত ছাড়া? আমি তো ভারত ছাড়া কাউকে দেখতেছি না যে বাংলাদেশকে 100 টাকা গম দিবে। এই যে তুরস্ক রোহিঙ্গাদের এত লম্বা লম্বা কথা বললো, জীবনে কোনদিন শুনছেন রোহিঙ্গাদের 10 টাকা দিচ্ছে? কিন্তু 20 কোটি টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য দিচ্ছে, এই যে শিবিরের জঙ্গিদের জন্য দিয়েছে না? এরা হলো সবাই জাতে মাতাল। তাহলে ঠিক, তবে বাংলাদেশের কপালে খুব শনি আছে। শুধু শনি হলেই চলবে না, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবই লেগে যাবে। তো আমাদের সুখে খাইতে ভূতে যাবে না, কারণ আমেরিকা জাতে মাতাল। তাহলে ঠিক, নিজের স্বার্থের জন্য সে যা যা করতে হয় তা তারা করবে। আর মুসলেখা দিয়ে এসে আপনি চীনের সাথে প্রীতি করবেন, মুরব্বী, কাজ হবে বলে মনে হয় না। অপেক্ষা করি, দেখতে থাকি সামনে কি হয়। জি ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি। রাশেদ হায়দার ভাই, খবরটা নিশ্চয়ই দেখেছেন, সংবাদ প্রতিদিন, ভারতীয় সংবাদ মাধ্যম, তারা যেটা হেডলাইন করেছে,
বঙ্গোপসাগরের মংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আপনার কি মনে হয় দিল্লি সিঁদুরে মেঘ দেখছে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, সকলকে আমার অভিনন্দন। এই যে মংলা বন্দর নিয়ে এত কথাবার্তা, যে মংলা বন্দর চায়নারে দিয়েছে, যে ফরিদ ভাই একটু একটা কথা বলছে, তবে ওনারে নিয়ে আমার একটা সন্দেহ আছে। উনি চিঙ্কু বামন আর রিঙ্কু বামন, আর সুতরাং আমি বলবো যে উনি সাদা বাম, কারণ চুলদারি সব সাদা হয়ে গেছে, সাদা বাম। নাইলে উনি এইভাবে বলতে পারতো না যে খালি ভারতরে দিলেই আমরা বঙ্গু জাত চিল্লাবো, চায়নারে দিলে চিল্লাবো না। উনি বুঝেই নাই কাহিনী। চায়নার 72% লোক হয়েছে যে না নাস্তিক, ধর্ম বিশ্বাস নাই, 72% লেখা রাখেন একটু কাগজ। তার মধ্যে আবার 40 থেকে 45% লোক হচ্ছে চরম নাস্তিক, তার মধ্যে ধর্মই নেই। এরপরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেটা বলে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্টান। এরপরে আছে বৌদ্ধ ধর্ম, এরপরে আছে ওদের আরেকটা কি যেন মনসা ধর্ম নাকি। আর চায়না পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ যত দেবদেবীর মূর্তিগুলো সব চায়নাতে আছে। এখন আমার তারেক ভাইয়া যাইয়া যখন এই মূর্তিগুলো দেখছে, ওনার মনেটা বয়াইছে না, যদি এই মূর্তি কাইটিয়া কোন রকম পইরা যায় তো ওইটা এতে এমনি মংলা ফংলা সব বন্ধ হয়ে যাবে নদী নালা। তার সে ওদের দে যাতে মূর্তি না পড়ে, ওইলা কাহিনী হয়েছে, এটা মূর্তি পরিষ্কার, মূর্তি ঠিকঠাক। ভারতের অনুদান, ভারতের এর আগে গত 15 বছরে ভারতের অনুদান আছে চায়না বন্দরে। চায়না বন্দরে অনেক কনস্ট্রাকশন ভারতের আর্থিক সহযোগিতা হয়েছে, চিটাঙ্গেও হয়েছে, অনেক আর্থিক অনুদান ছিল অনেক। এখন কাহিনী কি জানেন, ওই যে যেই পাতে খায় ওই ছুটা করে একটা কথা আছে, এইটাই সেইটা। তো ফরিদ ভাই একটা কথা ভালো কইছে যে যার আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার নেই। আমিও বিশ্বাস করলাম কেমনি যে তারেক রহমান রে আমেরিকা এই সিআইএ বা মোসাদের দিয়া বুদ্ধি দিয়া যে তুমি চায়নার লগে চুক্তি করো কয় না, কারণ চায়নারও তো এমনি মারতে পারতেছে না। আমেরিকা যাইয়াই কি পারমাণবিক বোমা মারা দিবে? ঠিক আছে, এর দিক দিয়ে ঢুকাও, ওই রোডস এন্ড হাইওয়ে করো, মানে যেটা আগে ছিল সিল্ক রোড। সিল্ক রোড একসময় চায়না থেকে আমাদের সোনারগাঁ থেকে ছিল, আবার আপনার এই ইরান, তুরস্ক, পাকিস্তান হইয়া সেই থেকে ছিল সিরিয়া মিরিয়া, সেই রোড চালু করতেছে। এখন হচ্ছে এটা বুদ্ধি দিছে যে তোমরা সব রাজি হবা, সব করবা, মানে ওকে রোড আইবো, ওকে এই আইবো, সে আইবো, বাকি খেলা আমরা দেখ। করিডোরটা যদি আমেরিকা করতে লাগবো, মায়ানমার পর্যন্ত করিডোর কোন রাস্তা করতে, তাছাড়া চায়নার পয়সা যদি হইতে যায়, আর এটা পরে যদি মায়ানমার সেনাবাহিনী যদি দখল হয়ে যায় সব কর্তারা, তাহলে আমেরিকার পয়সা বলতে পারবে। আর আমগো মন্ত্রীরা কইতেছে কত বেকুবের বাচ্চা দেখে, কইতেছে 24 ঘন্টায় চাইনিজ মাল বাংলাদেশে আসবে। তো বেটা চাইনিজ মাল বাংলাদেশ থেকে কি আমার মাল চায়নাতে কোন আমার কাছে তুমি চায়নারে পাঠাই তার প্রতিদ্বন্দ্বিতা করবে, এই মাল তো আমার কাছে নাই, সব তো চাইনিজ মাল। পৃথিবীর কোন দেশ পারতেছে না চাইনিজ মালের কাছে ঠিক। বরং ইন্ডিয়ার সাথে তো আমাদের এটা যে করিডোর হওয়ার কারণে আমাদের কিছু যে আরএফএল এর ফেয়ার, চানাচুর এগুলো যাই সেভেন সিস্টারে, এটাও বন্ধ। চাইনিজরা তো ভাই চানাচুর খায় না, এরা শেয়ারও নিব না। মোটামুটি কাপড় এইটা তো চায়নার নিজে বা জামা কাপড়ও তো আমরা বাড়াই করতাম, এটা তো চায়নার নিজে। তাহলে আমাকেও লাভটা হইব এই রুটে যোগ দিয়া। তো এগুলা করা মানে ওই যে আমেরিকার সুযোগ করে দিতেছে, আমেরিকা আপনারা অর্ধেক লইয়া যান, ওইদিকে ভারতও পিঠটা ধরে অর্ধেক লইয়া যাবো স্যার, ওটা শুধু ঢাকা শহরের ওই ঢাকার 90টা ওয়ার্ড লইয়া স্যার প্রধানমন্ত্রী থাকবে, কোনো সমস্যা। ভারত চিন্তা করতে পারে, কারণ এটা সব রাশিয়া কেন ন্যাটো বাহিনী তার চতুর্দিক শক্তি, তো ভারত একটা পরাশক্তি। চায়না আইসা আমার দিকে, ওইদিকে চায়না আবার পাইকাতের লগে জোলজাল, সবাই চিন্তা। কিন্তু কথা হচ্ছে যে ওই যে কথা ফরিদ ভাই, আমেরিকা কি ছাইরা দিব? আমেরিকা ছাইরা দিব নি, কারণ আমেরিকারও তো বড় হেডেক, কারণ আমেরিকা খুব ভালো আগামী 20 বছরের ভিতরে হলো চায়নাই 1 নম্বর শক্তি করুন, চায়নারও তো ঠেকাইতে।
আমেরিকা তো ছাড়বে না। সুতরাং না ছাড়ার কারণে হয়তো বা আমেরিকা এটা আরেকটি দিয়া করাইছে যে যাতে আমরা আরো সহজে এসে দখল সেনাবাহিনীতে করেছিল করিডোর, এখন আমরা ওইটা দেখায় করিডোর পাবলিক রে এমনি খাইল না কেটু এই সে কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। রাশেদ হায়দার, ফরিদ ভাই, রাশেদ ভাই দুজনেই কথা তুলেছেন মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব, মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত। এটা বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, চীন এটা চাচ্ছে কিন্তু এটা হচ্ছে না। মূল আসলে জানতে চাওয়া হলো এই করিডোর হলে বাংলাদেশের কি লাভ হবে। এখানে তো অনেক টাকা পয়সার হিসাব আছে, মানে যেটা হচ্ছে লোন বা এখানে যে ব্যয় হবে তে ব্যয়ের একটা অংশ তো বাংলাদেশ বহন করবে, বিনিময়ে বাংলাদেশের লাভটা কি দেখেন? বাংলাদেশের লাভ কি লাভ আমি তো চোখে দেখতেছি না। ওই যে হায়দার ভাই একটা কথা বললেন যে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বিরাট বড় বড় রাজনীতিবিদ পণ্ডিতরা বলছে 24 ঘন্টায় চায়না থেকে এখানে আসবে। যদি আমাদের এখান থেকে যায় তাহলে আমি করিডোরের পক্ষে, কারণ আমি আমার দেশের স্বার্থে ভাই রাজি। যদি আমার দেশের রপ্তানি, আমার দেশের মাল যদি চাইনাতে যায় করেন, আমার ধারণা যে কোনো দেশপ্রেমিক লোক এটা খুশি হবে, কিন্তু এটার জন্য তো করা হচ্ছে না। তাহলে তো আমাদের লাভ হতো। তো শত্রু যত ভালা বুদ্ধি দেখ, আপনার পড়শি যতই আপনার ভালা বুদ্ধি দেখ, বাড়িটা এইভাবে করো, বাড়িটা ওইভাবে করো, কলা গাছটা এইভাবে লাগাও, শেওড়া গাছটা এইভাবে লাগাও, কাঁঠাল গাছটা এইভাবে লাগাও, মানে কি সে তো ওইভাবে বলবে যাতে আপনার এই ছায়াটা তার বাড়িতে সমস্যা না হয়। আপনাকে এমন জায়গায় রাস্তা বানাইতে বলবে যা ওনার জন্য সুবিধা হয়, আপনার কথাই না তো। সে তো আপনার ভালোর জন্য আপনার বুদ্ধি দিবে না, সে তো তার মতো করে বলবে। তো চায়না আমাদের, তার চেয়ে বড় কথা যে বাজ পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না। বাংলাদেশের সাথে চায়নার কোনোদিন চুক্তিতে আমরা লস খাবো, আমেরিকার সাথে চুক্তিতে আমরা লস খাবো, ইভেন ভারতের সাথে চুক্তিতে হলেও আমাদের লস খাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু একেবারেই নিকটতম প্রতিবেশী, সেইখানে কিছুটা লেনদেনের ব্যাপার থাকে, সমান সমান হইতে পারে। কিন্তু পৃথিবীর যত বড় শক্তি থাকবে, যেমন বাঘের সাথে কোনোদিন পাঠার চুক্তি হয় না, বাঘের সাথে কোনোদিন হরিণের চুক্তি হয় না, সেখানে আপনাকে দিতে হবে তার হুকুম, তুই এটা দিবি, তুই এটা নিবি, এইভাবে বলবে, আমার কোনো কথা থাকবে না। চায়নার সাথে বাংলাদেশ কি লাভবান হবে আমাকে বলেন? চায়না বাংলাদেশ থেকে পাট কম দামে নেয় অন্য বন্দর হয়ে, পাট যদি রোডে নেয় লস, তাহলে পাট তো যাবে না। আমার সবচেয়ে প্রধান অর্থকরী ফসল কি? পাট আর গার্মেন্টসও চায়না আমাদের নেয় না। চায়না আমাদের কোনো গার্মেন্টস নেয় না। আমাদের গার্মেন্টসের 90% মার্কেট হচ্ছে ইউরোপ আর আমেরিকা, আর সারা দুনিয়াতে 10%। তাহলে তার মানে চায়নার কোনো ভূমিকা নাই, কারণ চায়না নিজে সারা দুনিয়াতে এক্সপোর্ট করে। তো চায়না তো আমাদের কাছ থেকে নিবে না, তাহলে পাটও যাবে না, গার্মেন্টস যাবে না, কি বেচবেন? বেচতে পারবেন যে গরু লেঞ্জার যে কিছু পশম থাকে ওইটা বেচবেন, আর কিছুই না। রাশেদ হায়দার ভাই একটা কমেন্ট, ফরিদ ভাই একটা কমেন্ট নিয়ে নেই ফাঁকে। দর্শক বলছেন ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, এই 24টা ফাইটার জেটের অবস্থা ঈদের ট্রেনের মতো হবে না তো? চীন থেকে যে এই ফাইটার গুলো কেনার কথা, ট্রেনের মতো হইলে, ঈদের ট্রেনের মতো হইলে ধাক্কায় ধাক্কায় উঠে যাইতো। এই চীনের 24টা ফাইটারের ট্রেনের অবস্থা কি হবে জানেন? বলে দেই, ওই কমলাপুর টু নারায়ণগঞ্জ, কমলাপুর টু ওই যে ডেমো ট্রেন যায় না, ডেমো ট্রেন একটা চাইনিজ ট্রেন, ওই দশা হবে। আর কিছু খুঁজে পাবেন না। চাইনিজ মাল মানে ওটা চলবে না। চাইনিজ মালের কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এমনকি বলা হয়েছে করোনা যে চাইনা থেকেছে, করোনাই দেশে টিকে নাই। এত ভয়াবহ করোনা, সে করোনাই টিকে নাই, করোনা ভাইরাস টিকে নাই। চাইনিজ মালের 5 পয়সার ভরসা আছে? ওই চাইনিজ বিমান আইনে কি করবে? ভারতের বিরুদ্ধে বহন। আচ্ছা, এই যে বাংলাদেশ বিমান কিনতেছে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে? কার বিরুদ্ধে? আমার ডাইনে, আমার আগে মাসুদ ভাই, পিছনে হায়দার ভাই, তাহলে মারামারি তো তার সাথেই হবে, তাই না? এত কারণ মানে ভারত আর বার্মার সাথে ফরিদ ভাই আর একটা কমেন্টও নেই, সেটা হচ্ছে একজন বলছেন ভারত বাংলাদেশকে 55 বছর থেকে
পানি নিয়ে বৈষম্য করতেছে, চীন ব্যথিত, ব্যথিত বানানটা ভুল, হয়তো টাইপিং এ করতে পারেনি এইভাবে। বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীন ব্যতীত বাংলাদেশের আর কি রাস্তা আছে, মানে চীনে গেলেই পানি চলে আসবে, মনেরটা কি এরকম? না না না, আরো আছে তো, ওনাকে বলেন একটু পাকিস্তান আর আফগানিস্তান, আর এই কাছে না, কে বলে শুধু পাকিস্তান না তো, চীন 54 বছর আপনার এত শাসন করছে, ভারত একে শেষ করে বলেছে দেশটাকে, 54 বছরে এত শাসন করছে যে আপনার $40 বিলিয়ন থেকে $400 বিলিয়ন গেছে বাংলাদেশ। ঠিক আছে, খুব ক্ষতি করছে। আপনারা একটা কাজ করেন, চীন ছাড়া তো কোনো জায়গা নেই, নাস্তিক চীনে যেমন লজ্জা করে না, যে চীন উইগুর মুসলমানদের উষ্টায় সারাদিন দিনের মধ্যে 24 ঘন্টা, যেখানে মোহাম্মদ নাম রাখতে দেয় না, যেখানে 40টার নাম লেখা মুসলমানদের নাম নিষিদ্ধ করে দিছে, যেখানে মসজিদের টয়লেট বানায়। আরে ভাই, আপনি সেই চীনে যান, লজ্জা থাকা এই ফাত্রামি আর কত? এখন আপনার ইসলাম খতরামে যায় না, এখন ইসলাম খতরামে নেই। তা আপনার ভাই চীনের চাইতে আরো ভালো 2টা দেশ আছে। 1 নম্বর হলো আপনার পেয়ারা পাকিস্তান, যিনি কমেন্টস করেছেন, আর 2 নম্বর হলো আপনার মগজমে থাকে আফগানিস্তান। যদিও আপনি ভিসা চান ইতালি আর জাপান, আমেরিকা, ওটা আমরা জানি, আপনাদের ভিসা দরকার ইটালি, জাপান আর ভারতের, কিন্তু আপনারা যাবেন হইলো আফগানিস্তান আর পাকিস্তান। তো আপনি জায়গা আছে, যান চীনে যান, চীন তো আপনারা জায়গায় দিবে না, চীন তো আপনি তো ভিসাই পাবেন না চীনে যাইতে। পাকিস্তান ভিসা ফ্রি, আফগানিস্তান ভিসা ফ্রি, যান, আরো 2টা দেশ আছে তো, আমি না করতেছি না তো। পাকিস্তান, বাংলাদেশ তো আপনার 54 বছর পানি নিয়ে বিরাট শোষণ করছে, বাপ রে বাপ, শোষণের ছোট কোলাইতেছে না আপনারা যে নিজেরা যে নদী মাইরা ফেলাইছেন, বাংলাদেশে যে নিজেরাই নিজের নদী গলা টিপে মেরে ফেলছে। বাংলাদেশের কোন নদীটা, নদী পথ খাল সব বন্ধ করে দিচ্ছে, সেটা ঢুকে ভারত করছে, সেটাও কি ভারত করছে? বুড়িগঙ্গা নদীর পানি যে কালা বিষ, তাকানো যায় না, ওইটুকু কি ভারত করে গেছে? এই যে সারা বাংলাদেশের নদী পথগুলো বন্ধ হয়ে গেল, নদী পথ কে বন্ধ করেছে? ভারত করেছে। ভারত শোষণ করছে, উরি বাপরে বাপ। পাকিস্তান তো শোষণ করে নাই আপনারে, কারণ আপনি তো পাকিস্তান আপনার কোনো ক্ষতি করে নাই, সব ক্ষতি খালি ভারতই করছে। পৃথিবীতে বাংলাদেশের ক্ষতি ভারত আর ইসরায়েল ছাড়া কেউ করে নাই, আজ পর্যন্ত কেউ করে নাই। এরকম চিন্তা করলে তার সাথে অনেক বড় ক্ষতি করছে, সেটা হচ্ছে এই যে 71 সালে এই যে বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানটাকে ভাঙছে, তো অনেক বড় ক্ষতি করে ফেলছে না ওই বুকের ব্যথাতে চিনচিন করে বলে ওই আমাদের ওই প্রিয় দর্শকটা ওই কমেন্টসটা করেছে। ওটা আমরা তাদের বেদনা বুঝি, আমরা তাদের ব্যথা আসলে বুঝি তো। ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাই, আসলে আপনার আলোচনায় এটা ছিল, আমি আরেকটু ডিটেইল জানতে চাই যে বাংলাদেশের কি লাভ হবে এই যে করিডোর যেটা হওয়ার কথা, বাংলাদেশ হয়ে মিয়ানমারের ভিতর দিয়ে চীন পর্যন্ত, এটা হলে বাংলাদেশের কি লাভ? এখানে তো খরচ আছে না, এটা তৈরি করতে গেলে যে ব্যয়ের একটা অংশ তো বাংলাদেশের ঘাড়ে আসবে ঋণ হিসেবে। তো আমাদের কি লাভ হবে? আপনার কি কোনো ধারণা আছে যে আমাদের কি লাভ হতে পারে? ভাই, আপনারা বারবার আমারে খোঁচান, এরপরে আমি কিছু কইলে কবজা হাজী সাহেবের মুখ খারাপ। আপনি চাইনিজ বেডিগুলারে দেখছেন, সব একই রকম, 3-4টারে এক লগে খাড়া করলে কইতে পারবেন না কোনটা শি জিনপিং, কোনটা চি জিনপিং, কোনটা টি জিনপিং। ঠিক এগুলোর সেম, এগুলো সব সুন্দর সুন্দর, একটা লাভ হবে অন্তত এগুলার। এই যে প্রেম করে এখন আর ফ্লাইটে আইতিব, এরকম প্রেম করে করে এমনিই দেশে ঢুকবে। আর এই রোডের আশপাশে দেশে ঢুইকা যে কি হবে সেইটার কল্পনাতীত, সেটা আর কিছু না। লাভের মধ্যেই একটা হইতে পারে যে আমরা ওই যে হাইব্রিড বা সংক্রামক গরু, মোটা তাজাকরণ সুন্দর গরু দেখেন না, এইরকম হচ্ছে প্রোডাকশন, এছাড়া আর কোনো লাভ দেখি না। বাংলাদেশের উপর দিয়ে যাইতে যে ট্রাক বাস যেগুলো যাবে, এগুলা ড্রাইভারদের পিনার জায়গা দিতে হবে না, আগামুতা সেখানে কাজের লোক লাগাইতে, এদের কাছ থেকে পয়দা হবে আর এইটাই, এই পয়দা হবে না, পয়দা হবে। কারণ আপনারা আগেও কইছি যে কোনো মালই তো নাই যে আপনি পাঠাইবেনটা কি? আপনি কিছু পাঠাইতে পারবেন না। এখন ওই যে ওই দিন কইলাম না যে ফরিদ ভাই হাসছিল ওই দিন, যে ফেয়ার এন্ড লাভলি এখনো কিনতে গেলে আমরা যে ভারতীয় ফেয়ার এন্ড লাভলি আছে কিনা মালিশ করার লাগে, ফেয়ার এন্ড লাভলি মালিশ করলে নাকি চেহারা ফর্সা হয়ে যায়। তো ফেয়ার এন্ড লাভলি দিয়া যদি ফর্সা হইতো, তাহলে ফেয়ার এন্ড লাভলি তৈরি নির্মাতা প্রতিষ্ঠান সর্বত আফ্রিকাতে পাঠাই দিত, সব ওই সাদা বানালাম, বেকুবের জাত বাঙালির কাছে পাঠাইতো। চায়নাও ঠিক ওইভাবে দিচ্ছে। ভালোবাসা যেটা টিকে সেটা হচ্ছে যে জার্মানির ভালোবাসা।
আর ভালোবাসা যেটা কয়েক ঘন্টায় ভেঙে যায় সেটা হচ্ছে চাইনিজ ভালোবাসা। সুতরাং আপনার চাইনিজ ভালোবাসার দিকে ধাবিত হয়েছে। ফরিদ ভাই কইছে যে বিমান কিনবো, এগুলো যে নারায়ণগঞ্জ ঢাকা ট্রেন না, না ফরিদ ভাই, এই বিমান চালানো উড়ানোর প্রশিক্ষণ নিতে নিতে বিমানের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। সব জায়গায় তখন যে মাইল্যান্ড স্কুলের উপরে পড়বে, মাইলস্টোন স্কুলের উপরে পড়বো, এছাড়া আর কিছু হবে না। বাংলাদেশে এটা কোনো লাভ নেই। লাভ আছে একটা কি জানেন, ওই যে হয়তো একটা গাড়ি গেলে তো 5-10 টাকা করে ট্যাক্স পাইবে দূর, কিন্তু খরচ করব কয়েক হাজার কোটি টাকা এই রোডে। কারণ বাংলাদেশ অংশের রোড কিন্তু চায়না কইরা দিয়া যাবে না, চায়না কইরা দিয়া যাবে কিন্তু এটা সুদের উপরে। যে আপনাকে আমি 1000 কোটি টাকা দিলাম, এটার 15% সুদ দিবেন আপনি। প্রথম 20 বছর খালি সুদ কাটুন, তারপর থেকে আস্তে আস্তে মূল টাকা কাটুন। লাভ চায়নার, লাভ বাংলাদেশের নাই। আর লাভ হচ্ছে যে আমেরিকার। এখনো কইতেছি এগুলা যা হইতেছে সব আমেরিকার কথায়, যে এটা চায়নারে দিয়া অমুকরে দিয়া বানাইলো বাবা, পরে এই করিডোর আমরা দখল করব, স্যাংশন দিব যে তোর উপর দিয়ে কিছু গেলে তুই ব্লক। তখন করে দেখেন এটা তো হইতেছে না, আমরা তো পাইতেছি না, চায়নাকেও পয়সা দে ভাই, পয়সা পাইতেছি না, দিতে পারতেছি না। সুতরাং ওই করিডোর মায়ানমারে অস্ত্র যাইব, ট্যাঙ্ক যাইব। আবার না একটা ভালো কথা আছে, এটা এখানে শুধু মাল যাবে না, এখানে টোটাল সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সব যাবে। তো ভাই আমরা কি বোমা বানাই, ট্যাঙ্ক বানাই, বিমান বানাই? বানাই তো চায় না, সব চায়নাই পাঠায়। এর মধ্যে ফরিদ ভাই যাইয়া যদি 2-1টা ককটেল বানাইয়া যদি সাপ্লাই দিতে পারে, তাইলে হয়তো বাংলাদেশে কিছু লাভ হইতে পারে। কি পারবেন না ফরিদ ভাই? লাভ হবে সেটা হলো যে একটা চাইনিজ মেয়েকে ছেলেকে বিয়ে করে ওর টাকা মেরে দিছে না, বাংলাদেশি মেয়েরা এই কাজটা করতে পারবে। চাইনিজরা আসবে, হ্যাঁ, চাইনিজের ট্রাক ড্রাইভারদের, ট্রাক ড্রাইভারদের কাছে বিয়ে বসবে আর যৌতুকের টাকা মানে কাবিন নামার টাকা নিয়ে নিতে পারবে। এই কাজটা করতে পারবে। অদূর ভবিষ্যতে আমার দেশের পোলাপাইনের চেয়ারও চাইনিজ চেয়ার হয়ে যাবে। এই কাজটা হইতে পারে, এটা হইতে পারে। এই পয়দাটা হচ্ছে এই দেশে এখন তো পাকিস্তানি বীজ আছে, এখন কিছু চাইনিজ বীজ দরকার যাতে ভারত বিরোধী পয়দা করতে পারে। হ্যাঁ, ভারত বিরোধী। ফরিদ ভাই, ওই যে একজন কমেন্ট করছে চীন থেকে আমদানি করা রেল কিন্তু এখনো ভাঙ্গাড়িতে পড়ে আছে। মানে গত আওয়ামী লীগ সরকার চীন থেকে কিছু ডেমো রেল নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু বেশি দিন চালাতে পারেনি। চলে না, ইঞ্জিন চলে নাই, বন্ধ হয়ে পড়ে আছে। সত্য কথা এটা। জি, আমাদের তো সময় কম, আজকে সময় কম, আমরা একটু অন্য একটা আলোচনা আছে সেটাই যাই। ফরিদ ভাইয়ের কাছে যাই। ফরিদ ভাই, ঘরের টাকা ব্যাংকে আনতে 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির এমপি AM মাহবুব উদ্দিন খোকন। এমন হলে কেমন হবে ফরিদ ভাই? ওয়েলকাম ওয়েলকাম। আমি তো চাই এরা যা, কারণ এদের তো কোনো কাম নাই। শুনেন, এদের নাই কোনো কাম, খই বাজে, একটা কিছু করতে দিবেন না। এদের কোনো উন্নয়নমূলক কাম নাই, রাস্তাঘাট 1 ইঞ্চি বাড়ায় নাই, একটা কালভার্ট বানায় নাই, ব্রিজ বানায় নাই, 1 ইঞ্চি রেল বানায় নাই, পানিপথ, নদীপথ, আকাশপথ বন্ধ হয়ে আসতেছে। একটা কাজ তো করতে দিবেন। একটা কাজ তারা বাইর করছে, কত জানান। কারণ কোন সময় যেন বুদ্ধি আসে, মানে যখন তার সময় খুব কাছে চলে আসে তখন বুদ্ধি কিন্তু নাশ হয়ে যায়। ঠিক আছে, তাদের বুদ্ধি নাশ হইতেছে। যারা টাকা বদলায়, বাংলাদেশের টাকা বদলাবে, বদলাইতে দেন। এদের বঙ্গবন্ধুর ছবি আছে দেখে এদের মনে বড় বেদনা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলাম, তারপর বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলো, এত কিছু ভাঙার পরেও তাদের এখন বঙ্গবন্ধুর ছবি দেবে, করো, সমস্যা নেই। পাসপোর্ট থেকে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল উঠাইলাম, আবার যুক্ত করলাম। কাজ, কিছু কাজ করতে দেন, কাজ নাই তো কিছু একটা করতে দিতে হবে। কারণ আমার ভাবির পোলার আগেছে, কোনো কাজ নাই। জামাতের এমপিতে তো কোনো কাজ নেই। ওদের শখ ছিল, আমেরিকারে বলছিল আমরা প্রধান বিরোধী দল হইতে চাই, করে দিছে। তারেক রহমান বলছিল আমার প্রধানমন্ত্রী বানায় দেন, বানায় দিছে। আর তো কোনো কাজ নাই। এরা কাজ করবে তো দূরের কথা, প্রতিশ্রুতি দিতে পেরেছে। এখন আপনি বলেন তো হায়দার ভাই, দিয়েছে কি কোনো যে আমরা এটা করব, আমরা 5 বছর এটা করব, শুধু এইটুকু বলো। বিএনপিরাই হাসে, কেন হাসে জানেন? যদি বলে 5 বছরের মধ্যে আমরা এটা করবো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের আছে যে হায়দার ভাইয়ের যে 2 প্রতিবেশী, একটা লাইনে প্রেসিডেন্ট বানাবো, ওই যে বুইরা লোকটারে ইউনুসেরে, আর একটা আছে ল্যাংটা সুলেমান, তার স্বরাষ্ট্র। এটি বলুক, আমরা শুনতে চাই। এই সাহস তাদের নাই, কারণ তারা তো জানে তারা টিকতে পারবে না। তো এখন সংসদে
এক এমপি বলে 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আরেক এমপি বলে যে তার টাকা আর বদলাবে, টাকা পয়সাও বদলাক, সমস্যা কি, আরো কিছু বদলাক, তারা চাইলে সংসদটাকেই বদলাই ফেলাক, পুরো বাংলাদেশই তখন বদলাই ফেলতেছে, পুরো বাংলাদেশের চেহারাই তখন পাল্টাই ফেলছে। দেখেন আরো কিছু করতে, কয়দিন পরে দেখবেন এরা গণতন্ত্র বলবো, গণতন্ত্র চাই না, অন্য কিছু বদলাইতে থাকুন, টাকা কেন আর ভাই, কিছু এই যে বলছে এই কমেন্টটা ঠিক এরকম যে তাহলে মানে চায়নার সাথে এইসব চুক্তি করলে কি কি সমস্যা নিয়েই তো আমরা আলোচনা করছি, কি হতে পারে এগুলো অ্যানালাইসিস করছি। উনি বলছেন তাহলে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কেন চীনের সাথে সম্পর্ক ছিন্ন করে? এই লোক আমি একটু বলি, তারপর আপনি বলেন যে আওয়ামী লীগ, এই প্রশ্নটা তো আপনি আওয়ামী লীগকে গিয়ে করেন যে আওয়ামী লীগ কেন ছিন্ন করেনি, আর ছিন্ন করবে কেন সম্পর্ক কোনো দেশের সাথে? অন্য কোনো দেশের সাথে সম্পর্ক কেন ছিন্ন করবে? আমি কি পৃথিবীর মুখে কি বিচ্ছিন্ন একটা দ্বীপ থাকবো? আমরা সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এই নীতি নিয়েই আগাতে হবে। কিন্তু আমরা তো এখন সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে শত্রুতা নয়, এই নীতিতে বাংলাদেশ এখন নাই। বাংলাদেশ এখন শত্রু চিহ্নিত, বাংলাদেশ এখন কোনো দেশকে নিজের শত্রু হিসেবে চিহ্নিত করে রেখেছে এবং সেই পদক্ষেপ নিচ্ছে, খোঁচা দিচ্ছে, পায়ে পাড়া দিচ্ছে, যেটা মনে হয় অনেক বিশ্লেষক এভাবেই বলছেন যে পায়ে পাড়া দেওয়া হচ্ছে। এই বিষয়ে জি ফরিদ ভাই। ভাই এই লোক পাকিস্তানি পাত্রা লোক, এর কথার কি জবাব দিব? এইসব খোঁজা একটু কথা শুনতে চায়, এ চাইতেছে যে সব সম্পর্ক ছিন্ন করে শুধু পাকিস্তান আর আফগানিস্তানের সম্পর্ক করবে, এ হলো এদের মেন্টাল প্রিপারেশন। এ বুঝেই না যে সম্পর্ক ছিন্ন করা আর বাণিজ্য চুক্তি নিজের স্বার্থে করা আলাদা জিনিস, এই জ্ঞানই তো তার নেই। এত প্রশ্নই বল, কেউ যদি আমার জিজ্ঞেস করে যে ঢাকার রাজধানীর নাম কি, তার কি উত্তর দিব? চীনের সাথে কেন সম্পর্ক, ভারতের সাথে এত খারাপ সম্পর্ক, সে তো চীনের সাথে সম্পর্ক ছেদ করে নেই, ঠিক আছে? তো সম্পর্ক থাকা আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য করা তো আলাদা জিনিস। আমার স্বার্থে আমি যে কোনো দেশের সাথে চুক্তি করব, আমার দেশের স্বার্থে যদি হয়, পৃথিবীর যে কোনো দেশ আমার যদি লাভ হয় আমি চুক্তি করব। কিন্তু এখানে দেখলো গোলামি চুক্তি, এত উদ্দেশ্য এটা না। এ শুধু চাইতেছে যে ভারতের এসে গালি দিবে, এটাই হলো তার কাজ, আর তো কোনো কাজ নাই। যে লোক এখানে কপারেট করছে তার তো রূপ হইলো ভারত। কারণ বাংলাদেশের মৌলবাদীদের 4টা স্তম্ভ, মৌলবাদীদের ইমানের 4টা স্তম্ভ, তার একটা হলো ভারত বিরোধিতা করা, আরেকটা হলো নারী বিদ্বেষ, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা। এটা হলো বাংলাদেশের মৌলবাদীদের 4টি স্তম্ভ। তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো ভারত বিরোধিতা করা। সারা পৃথিবীর মুসলমানের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আর আফগানিস্তানের হলো 6টা ইমানের স্তম্ভ, সাথে হলো জেহাদ। পাকিস্তানের হলো জেহাদ, 6টা ইমানের অঙ্গ। আর বাংলাদেশের মুসলমানের ইমানের অঙ্গ হলো ইসলামের স্তম্ভ হলো 7টা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জেহাদ, আর হলো ভারত বিরোধিতা করা। এটা তাদের নতুন সূরা আছে। আরেকটা আছে বায়ু যোদ্ধা, ওটা হলো বলতে চাই না, আর হলে এদেরকে ওটা তো হইতেই হবে। ওটা না হলে তো তাড়াতাড়ি ইমান মজবুতই হবে না, বেহেশতে যেতে পারবে না। এরা যদি বলৎকারী না হয় বেহেশতে যাবে কে? বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে শিশু নির্যাতন হইলে, ধর্ষণ হইলে, মেরে ফেললে তারা মামলা করতে যায় না, ইসলাম খতমে পড়ে যাবে, মৌলবী সাহেব বিপদে পড়বে। এরকম মূর্খ বানিয়ে রেখেছে বাংলাদেশের মুসলমানদের। আমি ভেবেছিলাম পৃথিবীতে সবচেয়ে মূর্খ মুসলমান হলো কেবল আফগানিস্তান আর পাকিস্তানে। পরে দেখি না, মোটামুটি কই কিসি সে কমি নেই, গালিব এক ঢুন্ডো তো 1 লাখ মিলেগা বাংলাদেশ মে। এই হলো বাংলাদেশের অবস্থা। তো এরা যিনি এই মন্তব্যটা করেছেন তার কাজ হলো ঘোরায় পেঁচায় শুধু ভারতকে তিনি আমি একটু বেরোচ্ছি, আপনি বলে শেষ করেন, আমি আমি একটু বেরোচ্ছি, আপনারা চালাইয়া যান। আমরাও বেশিক্ষণ থাকবো না, আপনি না থাকলে আমরাও বেশিক্ষণ থাকবো না, আমরাও শেষ করে দিচ্ছি। যাই হোক, এ বিষয়ে আলোচনা হলো। ফরিদ ভাইয়ের কাছে একটু প্রশ্ন করি যে বাংলাদেশে কি অঘোষিত ক্লিন হার্ট চলছে? এই যে তুরাগ নদীর কথা বলা হচ্ছে, সেখানে লাশের পর লাশ ভেসে উঠছে, ডোবায় জঙ্গলে পাওয়া যাচ্ছে লাশ, অজ্ঞাত পরিচয় লাশ, কে কোথায় মেরে বস্তা ভরে এনে ফেলে রেখেছে। এই যে ভয়াবহ দৃশ্য সারা দেশব্যাপী, কি হচ্ছে দেশে? কি অঘোষিত কোনো অপারেশন ক্লিন হার্ট চলছে এরকম মনে হয় আপনার? এই মুহূর্তে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা, তাদের বিরুদ্ধে অঘোষিত না, ঘোষিত যুদ্ধই চলছে। তারা ঘোষিত
তারা তো বলেই দিয়েছে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিতে দিবে না, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না এই দেশের। জাহিদ পাড়া নাকি বলছে যে যারা যত আওয়ামী লীগ যদি ৫০% হয় তাদের দেশ থেকে বাইর করে দিতে হবে। তো তারা তো ঘোষণা দিয়ে কাজগুলো করতে, এরা তো বলতেছে যে এই বাংলাদেশ আওয়ামী লীগ থাকতে দিবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ থাকতে দিবে না। ওই যে তালিবার্ষ ও অন্তস্তকার হাদি, সে তো বলেই দিয়েছে কোট অ্যান্ড কোট মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য তারা ২০২৪-এর ৫ই আগস্ট ঘটিয়েছে, জুলাই সন্ত্রাস ঘটিয়েছে, তারা স্বীকৃত, তারা বলেছে। তো আপনি তাহলে এটা কেন বলবেন যে অঘোষিত? তো ঘোষিত। এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঘোষণা দিয়ে মাঠে নামে নেই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ঘোষণা দিয়ে নেমেছে, তারা তো নির্যাতন করবেই। লাস্ট তো আজকে তুরাগ নদীতে, এটা নতুন না, ৫ই আগস্টের ৪ তারিখ থেকে শুরু হয়েছে। এবং যতদিন এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় থাকবে, এই বিএনপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি, এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, এই মুক্তিযুদ্ধ বিরোধী ভাবির পোলারা যতদিন থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিদের উপরে তারা আক্রমণ চালাচ্ছে। এটা তাদের কাজ, এটা তো ইমানের অঙ্গ। তারা তো ক্ষমতায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মেরে ফেলার জন্য, এবং এটা করতে থাকবে যতক্ষণ না এদেরকে উচ্ছেদ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ তাদের কাজটা কি? তাদের সাথে আপনি কল্পনা করতে পারেন যে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা মানুষকে মেরে ফেলে, ছাত্রলীগের মিছিল করার জন্য তাকে পানিতে ডুবে মেরে ফেলে, ভাবা যায়? এবং এখন দেখবেন কোনো মানবাধিকার সংস্থা, দেশি বিদেশি, কেউ কথা বলবে না। এখন বাংলাদেশে কোনো শিক্ষক, শিক্ষিকা, তারপর আপনার মানবাধিকার কর্মী, তারপর গণতান্ত্রিক অধিকার রক্ষা করা কর্মী, এদের আর আসমান জমিন কিছুই কাঁপে না। কিন্তু এর আগে এই হিরো আলম নামের ডিশ আলম, কথিত এক হিরো, সে উল্টাকায় পরে আসার পড়লেও তার জন্য দেশি বিদেশি বিবৃতি চলে আসতো, মানবাধিকারের যারা দোকানদার তাদের দোকানে আগুন লেগে যেত। কিন্তু এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপরে এই বিএনপি, জামাত, হেফাজত, চামরানাই, পীর, আমার ভাবির পোলারা এবং মিলিটারি বাহিনী, মোল্লা মিলিটারি বাহিনী যে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। বাংলাদেশে শুধু মানবাধিকার দরকার হলো স্বাধীনতা বিরোধীদের। আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কোনো মানবতার দরকার নেই, তাদের মানবিক অধিকার দরকার নেই, তাদের গণতান্ত্রিক অধিকার দরকার নেই, তাদের রাজনৈতিক অধিকার দরকার নেই, তাদের আইনি অধিকার দরকার নেই। সব আইনি অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনীতির অধিকার, বেঁচে থাকার অধিকার, সব অধিকার কেবল স্বাধীনতা বিরোধীদের এই দেশে। শুধু স্বাধীনতা বিরোধীরাই করবে, কারণ দেশটা তো এখন বাংলাদেশ নেই, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এটা তো করবেই। আর পূর্ব পাকিস্তান হলে কি হবে? অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধীদের মারবে, এবং তারা ঘোষণা দিয়ে মারতেছে, অঘোষিত না। এটা আমি আপনার সাথে একমত হতে পারিনি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একটা খবর আজকে দেখলাম, সেটা হচ্ছে পটুয়াখালীর বাউফলে শুক্রবারে ঘটনাটা ঘটেছে। বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা করে ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আহত হয়েছে বিএনপির ১০ নেতাকর্মী। এখন বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, আক্রমণ করলো কিভাবে? প্রথমত যেহেতু নাই দেশে, আক্রমণ করলো কিভাবে? আর যদি বলেন যে তবে কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে তারা কি রুখে দাঁড়াচ্ছে? নিঃসন্দেহে সত্য। তাদের তো রুখে দাঁড়াতে হবেই, রুখে দাঁড়াবে না, তাদের রুখে দাঁড়াতে হবেই। আজকে না হলে কালকে দাঁড়াইতে হবে, কালকে না হলে পরশু দাঁড়াইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, সবাইকে রুখে দাঁড়াতে, উপায় নাই তো তাদের। এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, আওয়ামী লীগের নেতৃত্ব, অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবে। কারণ একটা দেশের সংবিধান আপনি ছিঁড়ে ফেলবেন, ৭২-এর সংবিধান আপনি খালে ফেলে দিবেন, আপনি বলবেন যে কোট অ্যান্ড কোট জুলাই আন্দোলন ঘটেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য, তারপরেও এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি ৩২ নম্বর ভেঙে ফেলবেন, বাংলাদেশের আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিবেন, চালিয়ে দিবেন, তাদের নেতা কর্মীদের ঘরে থাকতে দিবেন না, জেলেও থাকতে দিবেন না, মেরে ফেলবেন, তাদের স্ত্রী, কন্যা, ভাগ্নি, ভাতিজি, তাদের আপনি ধর্ষণ করবেন। তারা তো রুখে দাঁড়াতে হবেই তাদের। বাংলাদেশ আওয়ামী লীগকে রুখে দাঁড়ানোর তো বিকল্প নাই, তারা রুখে দাঁড়াতে চায়নি। কিন্তু ওই যে ভয় কাতুরে মাহবুবের চয়নিকা যে ছোটবেলা পর, সেটা মনে রাখবেন, বারবার ভয় দেখাইতে এক সময় তার ভয় ভেঙে যাবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ রুখে দাঁড়াবেই,
কারণ এই দেশের স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের অর্থনীতির স্বার্থে তাদের রুখে দাঁড়াতে হবে, এই দেশের গণতন্ত্রের জন্য তাদের আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে, এই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে, আওয়ামী লীগকে রুখে দাঁড়াতে হবে, এই দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, তাদের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে তাদের ঘুরে দাঁড়াতেই হবে। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, ৭২ সংবিধান, বঙ্গবন্ধু, জয় বাংলা শব্দ, ৭১, এগুলো টিকিয়ে রাখতে অবশ্যই তাদের রুখে দাঁড়াতে হবেই, এবং উপায় নাই কোনো। আর যেটা আপনি বললেন যে তাহলে ভয়াবহ হবেই, ভয়াবহ তো চলছে, এই দেশে সবকিছুই ভয়াবহ। এখন তো তারা কাউন্টারে পড়বেই। আওয়ামী লীগের হারানোর আর কিছুই নেই, তারা অনেক কিছুই হারিয়েছে, অনেক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাদের আর কি হবে? সাঁতারের উপরে তো পানি নাই, সাঁতারের উপরে তো আর পানি নাই। 10 ফিটও সাঁতার, 20 ফিটও সাঁতার, 100 ফিটও সাঁতার, 500 ফিটও সাঁতার। আওয়ামী লীগের জন্য এখন পুরো সাগর, মহাসাগর, তাকে তো সাঁতার দিতেই হবে, মানে মুখোমুখি হতেই হবে, না হয়ে তার কোনো উপায়ই নাই। কোনো উপায় আমি দেখতেছি না। আওয়ামী লীগকে অবশ্যই মুখোমুখি হতে হবে, আর স্বাধীনতা বিরোধীদেরকে অবশ্যই আওয়ামী লীগের মুখোমুখি হতে হবে, কারণ আর একটা ৭১ অনিবার্য। তাছাড়া আমি কোনো পথ দেখতেছি না। কারণ মোল্লা মিলিটারি যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রকে খামচে ধরেছে, এই দেশের পতাকা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সংবিধান, এই দেশের ৭১ স্লোগান গুলোকে যেভাবে খামচে ধরেছে, আওয়ামী লীগের মুখোমুখি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। ঘুরে দাঁড়াতেই হবে। অবশ্যই দেশের পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ এরাও তো ছাড় দেবে না, এরাও তো সহজে ছাড় দেবে না, কারণ এরা ক্ষমতা নিয়েছে, এরা তো ছাড়ার জন্য নয়। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগও তো বসে থাকবে না, এদের হাতে ক্ষমতা স্থায়ীভাবে রাখতে দিবে না, দিতে পারে না। কারণ এই দেশটা স্বাধীনতা বিরোধীদের নয়, এই দেশটা আওয়ামী লীগেরই। এই 2024-এর 5ই আগস্টের পরে একটা কথা স্পষ্ট হয়ে গেছে, এই দেশটা স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের স্বাধীনতা রক্ষক আওয়ামী লীগ, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, সংবিধান সবকিছু রক্ষক আওয়ামী লীগ। এটা প্রমাণ হয়ে গেছে। এই দেশের চিঙ্কুবাম, মিঙ্কুবাম, জামাতি, মোল্লা মিলিটারি, এরা কেউ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না, এটা প্রমাণিত। তাই মুখোমুখি হওয়াটা অনিবার্য। আর যখন মুখোমুখি হবে, অবশ্যই পরিস্থিতি ভয়াবহ হবে। তো ফলাফল পূর্ব নির্ধারিত সেই ৭১-এর মতোই আবার মুক্তিযুদ্ধ পরাশক্তি, মুক্তিযুদ্ধের যে শক্তি, তারা পরাজিত হবে, কেউ ঠেকাইতে রাখতে পারবে না। কারণ ৭১-এ আমরা দেখেছি 2টি পরাশক্তি সহ সমগ্র মুসলিম দেশের শাসক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা কি পেরেছিল? আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারেনি, এইবারও পারবে না। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একদম শেষ দিকে আসছি, একটা কমেন্ট নিয়ে যাই। একজন দর্শক বারবার জানতে চাচ্ছেন যে আপনাকে প্রশ্ন করেছেন তিনি, যে ফরিদ ভাই, 2 দিন আগে টিভি খবরে দেখলাম যে মুদিখানার দোকানেও কর বসানো হবে, এ ব্যাপারে কিছু বলেন। আপনি প্রিয় দর্শক, আপনি যে ঠিকই যে মুদিখানা দোকানে কর বসাবে, তারপরে বিয়েতে যদি কতজন 100-র উপরে যদি নাকি কতজনের উপরে বেশি মেহমান হলে 1000 টাকা ট্যাক্স বসাবে, অনেক কিছু। বললামই তো, কোনো কাজ নাই, কাজ না থাকলে তো খই বাঁচতে হবে। জন্য 1000 টাকা করে কি ট্যাক্স ধার্য করতে হবে, এই ধরনের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুরের এক এমপি, বিএনপি থেকে নির্বাচিত। এই সমস্ত আকল আলা লোক আমাদের দেশের এমপি, এখন বুঝে দেখেন, সরকার, ফরিদ ভাই, সরকার 5 লাখ আগে ছিল যেটা 5 লাখ কোটি কর আদায় করবে, এখন সেটা করেছে 7 লাখ কোটি, মানে 2 লাখ কোটি বেশি। এই 2 লাখ কোটি টাকা আসবে কোত্থেকে? তার খাতগুলো তো বের করতে হবে। তাহলে মুদি দোকান, পান দোকান কেন এর বাইরে যাবে? মানে আওতার বাইরে যাওয়ার সুযোগ নাই তো কারো। ট্যাক্স নিতে জামালপুরের ভাষায় বলে চাপার ধর্না সোজা করে ভালাবে। ট্যাক্স নিতে যাইতে বললেন, দেশে কামাই নাই, রোজগার নাই, মানুষের পেটে ভাত নাই, চাকরি নাই, বাকরি নাই, কারখানা বন্ধ, রপ্তানি নাই, ওইখানে আসছেন আপনার ট্যাক্স নিতে। হ্যাঁ, মানে ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার ঘোষায় যাইয়েন। বউয়েরও বেশি দিন কিলাইলে কিন্তু বউ বাপের বাড়ি থাকে না, নিজের বাড়ি থাকে না, বাপের বাড়ি চলে যায়। আর নইলে উল্টা কিন্তু খাইতে দেয় জামাইরে বাড়ি শুরু করে। তো ফাতরামি করার আর জায়গা পায় না, মুদি দোকানের উপরে ট্যাক্স। হ্যাঁ, বাটপাড়ি করার জায়গা পায় না। এগুলো মানে বাংলাদেশে আপনি রপ্তানির আয় না বাড়িয়ে আপনি ট্যাক্স দিয়ে আপনি কয়দিন দেশ চালাতে পারবেন? কমন সেন্স থাকা উচিত। জনগণের উপর ট্যাক্স বাড়াবেন, ট্যাক্স নেন, ট্যাক্স নিতে জনগণের আয় বেড়েছে কিনা। মুদি দোকানে বিক্রি হয়ে গেছে অর্ধেক, কয়দিন পরে শুনবো যে ফুটপাতে যে আছে তাদের উপরে ট্যাক্স বসাবে। বেচা কিনা থাকলে তো আপনাকে ট্যাক্স দিবে। কিন্তু করেন, ওই যে বললাম তো, কাজ নাই, তখন আকাম করতে দেন, ফলাফল পাবে, রিটার্ন পাবে জনগণ। এই সরকার, আওয়ামী লীগ যদি ধরেন কথা, মনে করেন আওয়ামী লীগ কিছু করলো না, কোনো আন্দোলনে গেল না। জননেত্রী শেখ হাসিনা বলছে না যে তিনি
ডিসেম্বর মাসে আসতেছেন, ধরেন তিনি কিছুই বললেন না। এই 3 বছর যদি আওয়ামী লীগ মুখে যদি পট্টি মেরে চুপ করে বসে থাকে, সরকার এমনি পড়ে যাবে, কিছুই করতে হবে না, সরকার পড়ে যাবে। জনগণ এদের পেটানো শুরু করবে, এই জনগণ জামাতকে পেটানো শুরু করবে। ভাবির পোলাদের এমনি জুতাতে পিটায় না, জামাতের কয়দিন মানুষ কিন্তু মোল্লাদের, ওই যে মোল্লাদের কিছু বললে বেস্ট পাওয়া যাবে না, ওই ডর কিন্তু চলে গেছে। একটু শুধু বাদ আছে মিলিটারির ডর, ওইটা চলে গেলে এখন রাস্তাঘাটে পেটানো শুরু। শুধু আমার ভাবির পোলাদের যে মামা ওয়াকারকে শুধু বেড়াকে ফিরে যাইতে বলেন, তারপরে দেখেন পাবলিক এদের কি পরিণতিটা করে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, আমরা যারা টকশোতে ইউটিউবে কথা বলি আমাদেরও লাগবে না। পাবলিক এদের কিভাবে জুতা পেটা করে আপনি দেখতে পারবেন। রাস্তায় চলতে পারবে এরা, এমপিরা দৌড়ানি খাবে প্রতি মুহূর্তে। শুধু ওয়াকার সাহেবই বললাম, ওয়াকার সাহেবকে শুধু একটু বেড়াকে ফিরে যেতে বলেন, তারপরে দেখেন দুধ কা দুধ পানি কাপ পানি হয়ে যাবে। বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা মনে করেন না। আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, কৃষক, শ্রমিক, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে কথা বলি, রিক্সাওয়ালা, অটোওয়ালাদের সাথে কথা বলি, চায়ের দোকানের লোকদের সাথে কথা বলি, যারা ফুটপাতের চায়ের দোকান বা সাধারণ চায়ের দোকানে যারা কথা বলে, সাধারণ মানুষ, কমন ম্যান যারা, তাদের সাথে কথা বলি। এদের তো বোকা মনে করেন না। বিএনপি তো অতিষ্ঠ হয়ে যাইতেছে, কামাই নাই, রোজগার নাই। বিএনপি লোকই তো পাগল হয়ে যাইতেছে, ছাত্র দলের লোকই তো পাগল হয়ে যাইতেছে, যুব দলের লোকই তো পাগল হয়ে যাইতেছে, খোদ বিএনপি লোকই তো পাগল হয়ে যাইতেছে। দেশে কামাই নাই, রোজগার নাই, ব্যবসা নাই। আমরা অন্যদের কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, সাধারণ মানুষের কথা। বিএনপি আপনি বলেন, আপনি বাংলাদেশের 64 জেলায় আপনি খোঁজ নেন, বিএনপি তো বিএনপির উপরে অসন্তুষ্ট, সাধারণ জনগণের তো আলাপই নাই। 100 দিন হয় না, 3 মাস যায় না, এই সরকারের অবস্থা খালে বিলে, মানে সরকারের পশ্চাৎদেশ খালে বিলে এরকম হয়ে গেছে অবস্থা। পরিস্থিতি তো দেশে ভালো না। আমি বললাম তো, আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে, এই সরকার 2 বছর পরে একলাই পড়ে যাবে। এমনি উষ্টাকায় পড়ে না মানুষ, মুষ্টাকায় পড়ে যাবে এই সরকার। কারণ এই দেশের অর্থনৈতিক অবস্থা আসলেই ভালো। মানে আওয়ামী লীগ আন্দোলন না করলেও জনগণ যে কোনো সময় রাস্তায় নেমে যাবে, এটাই যে কোনো সময় না। ওয়াকারকে আওয়ামী লীগ যদি আন্দোলন নাও করে, ভাই আমার আওয়ামী লীগের জন্য জনগণ অপেক্ষা করতেছে, আওয়ামী লীগের সাধারণ কর্মী নেতারা অপেক্ষা করতেছে। সাধারণ নেতারা যদি ঘোষণা না দেয়, আওয়ামী লীগের কর্মী মাঠে নেমে যাবে। তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীও যদি মাঠে না নামে, জনগণ মাঠে নেমে যাবে। আপনার কয়দিন আপনি পিটিয়ে আপনি ঠিক রাখবেন পেটে ভাত না থাকলে? কয়দিন আপনি পিটিয়ে আপনি ঠিক রাখবেন? পেটে তো ভাত থাকতে হবে ভাই। আমি বললাম তো, যদি 2 বছর 3 বছর যদি আওয়ামী লীগ কিছু না করে, এই সরকার এমনি পরে জনগণ মাঠে নেমে নেতাদের এমপিদের পেটানো শুরু করবে। শুধুমাত্র ওয়াকার এখন গেলে আপনি বলেন নামবে, শুধু ওয়াকারকে যাইতে বলেন। কেন ওয়াকার যায় না? কেন ওয়াকার ঘরে ফেরত যায় না? ওয়াকার সাহেব যাইতে বলেন। ওই বিভিন্ন ছলে বলে, মানে কি খলের নাকি ছলের অভাব হয় না দেশে, তো খল এক ছলে তিনি আছেন, শুধু যাইতে বলেন। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না। দেখেন আমাদের টাকা কত, আপনার টাকা কত লোক আসে আপনি দেখেন। আপনি একটা ডাক দিলেও বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনি ডাক দিলেও 1000 লোক নামবে, আমি ডাক দিলেও 2000 লোক নামবে। তাহলে মানুষের অবস্থা কি বুঝতে পারে? শুধু সেনাবাহিনীর ভয় পাইতেছে, শুধু এই ওয়াকার জানে যারা পিটাবে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, কৃষি লীগ লাগবে না, কাউকে লাগবে না, স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, কাউকে লাগবে না। শুধু ওয়াকারকে যাইতে বলেন। দেখেন পাবলিক কিভাবে পেটানো শুরু করে। আমার ভাবির পোলা আছে না 6টা এমপি, যেই দিন ওয়াকার চলে যাবে 1 সপ্তাহের মধ্যে পাবলিক এদের পেটাবে, 1 সপ্তাহের মধ্যে জনগণ এদের পেটাবে। আপনি লিখে রাখেন আমার কথা আপনি আপনার নোট খাতায় তারিখ দিয়ে, প্রিয় দর্শক যারা দেখতেছেন, আমার কথাটা প্রত্যেকে নোট করে রাখেন। 1 সপ্তাহ শুধু ওয়াকার বলবে, আমরা শুধু ওয়াকার ঘোষণা দেবে বাংলাদেশ সেনাবাহিনী বেড়াকে ফিরে গেছে, নির্বাচিত সরকার, যদিও আমাদের দৃষ্টিতে নির্বাচিত